দর্শক, বিশ্বখ্যাত টাইম ম্যাগাজিন, আমেরিকার টাইম ম্যাগাজিনে এবার তারেক রহমানকে এক ধরনের প্রচ্ছদ করে বিশাল একটা প্রতিবেদন তৈরি করা হয়েছে। তারেক রহমানের ছবি ব্যবহার করলেও সেখানে একটা বড় অংশ জুড়ে শেখ হাসিনার প্রসঙ্গ ছিল। শেখ হাসিনার প্রসঙ্গে সেই রিপোর্টে আলোচনা করা হয়েছে এবং তারেক রহমানকেও শেখ হাসিনা, আওয়ামী লীগ প্রসঙ্গে নানা ধরনের প্রশ্ন করে সেই উত্তরগুলো বের করে আনার চেষ্টা করা হয়েছে। অন্যদিকে টাইম ম্যাগাজিন শেখ হাসিনার সঙ্গেও কথা বলেছে। শেখ হাসিনার ভাবনা বিএনপি সম্পর্কে এবং বর্তমান পরিস্থিতি সম্পর্কে সেগুলোও তারা উপস্থাপন করেছে। তারেক রহমানের সম্পর্কে তারা নতুন দল এনসিপির নেতা হাসনাত আবদুল্লাহর সঙ্গেও কথা বলেছে। সব মিলিয়ে তারেক রহমানকে ফোকাস করে তারা একটা প্রতিবেদন তৈরি করেছে, যে প্রতিবেদনে আওয়ামী লীগ এবং শেখ হাসিনা ইস্যুটা বেশ গুরুত্বপূর্ণ ইস্যু হিসেবে উঠে এসেছে এবং বেশ গুরুত্বের সঙ্গে টাইম ম্যাগাজিন তুলে ধরেছে। টাইম ম্যাগাজিনের এই সাক্ষাৎকারটা তারেক রহমান দিয়েছেন গত 12ই জানুয়ারি এবং সেখানে টাইম ম্যাগাজিন যে ছবিটা ব্যবহার করেছে তারেক রহমানের, সেই ছবিটা নিয়েও সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোচনা চলছে। তারেক রহমানের বেশ একটা উদ্ভ্রান্ত আনমনা ছবি ব্যবহার করেছে টাইম ম্যাগাজিন। সেই ছবিটা কোনো ইঙ্গিত বহন করে কিনা সেটা নিয়েও আলোচনা চলছে। অনেকে আলোচনা উস্কে দিচ্ছেন। হঠাৎ করে বিশ্বখ্যাত টাইম ম্যাগাজিনে বাংলাদেশের রাজনীতি, তারেক রহমান, শেখ হাসিনা, অন্যান্য প্রসঙ্গ, প্রফেসর ইউনূস প্রসঙ্গ কিভাবে উঠে আসলো চলুন একটু জেনে দেখার চেষ্টা করি এই ভিডিওতে। থাকবেন। দর্শক, বলছিলাম বিশ্বখ্যাত টাইম ম্যাগাজিনের কথা। সেখানে তারেক রহমানকে প্রচ্ছদ করে তারা যে প্রতিবেদনটা তৈরি করেছে সেই প্রতিবেদনের শিরোনামটা দেখে নিতে পারেন। তারেক রহমানের মুখে হাত দেওয়া, থুতনিতে হাত দেওয়া, পোজ দেয়া একটা ছবি তারা ব্যবহার করেছে। তারা শিরোনাম করেছে এক্সক্লুসিভ বাংলাদেশের প্রডিগাল সন। এই যে অপব্যয়ী পুত্র, এই শব্দটা ব্যবহার তারা কেন করলো সেটা আপনি টাইম ম্যাগাজিনের পুরো প্রতিবেদনটা পড়লে হয়তো কিছুটা আঁচ করতে পারবেন। এছাড়া এই প্রতিবেদনে তারেক রহমান উত্তরসূরি রাজনীতি চালাচ্ছেন কিংবা রাজনৈতিক উত্তরসূরি হিসেবে তিনি রাজনীতিতে এসেছেন, এই ব্যাপারটাও ফোকাস করার চেষ্টা করেছেন, কিন্তু তারেক রহমান ব্যাপারটাকে অস্বীকার করেছেন। তিনি খালেদা জিয়ার পুত্র কিংবা জিয়াউর রহমানের পুত্র হিসেবে বিএনপির দায়িত্ব পেয়েছেন, এই যে কথাটা টাইম ম্যাগাজিনের, সেটাকে তারেক রহমান গ্রহণ করেননি। তিনি প্রত্যাখ্যান করেছেন এবং বলেছেন তিনি জনগণের ভালোবাসায়, জনগণের ইচ্ছাতে রাজনীতিতে আজকে বিএনপির চেয়ারপারসন হিসেবে আবির্ভূত হয়েছেন। বেশ কিছু বিষয় টাইম ম্যাগাজিনের এই রিপোর্টে তুলে আনা হয়েছে। বিশাল প্রতিবেদন, সেই বিশাল প্রতিবেদন থেকে ছোট ছোট কিছু বিষয় নিয়ে এলোমেলো করে আমরা একটু আলোচনা করে বোঝার চেষ্টা করি যে কি কি বিষয় উঠে আসলো সেখানে। একটা গুরুত্বপূর্ণ প্রসঙ্গ তার সঙ্গে আলাপে উঠে এসেছে, সেটা হচ্ছে যে আওয়ামী লীগকে বাদ দেওয়া সঠিক কিনা সে বিষয়ে তারেক রহমানকে কিছু বলা হবে কিনা। তবে নীতিগতভাবে তিনি বলেন যে তিনি কোনো রাজনৈতিক দলের নিষেধাজ্ঞা পছন্দ করেন না। তিনি এই ব্যাপারে বিস্তারিত কথা বলতে চাননি, কিন্তু বলেছেন যে নীতিগতভাবে বিএনপি কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা পছন্দ করে না। অর্থাৎ আওয়ামী লীগকে যে নির্বাহী আদেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে তার কার্যক্রমের ওপরে, এটার বিরুদ্ধে তারেক রহমান তার মতামত দিয়েছেন এবং বিএনপি যে এটার পক্ষে না সেটা বলার চেষ্টা করেছেন। তিনি বলছেন যে কারণে তিনি পছন্দ করেন না, কারণ আজ যদি আপনি কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করেন তাহলে আগামীকাল আপনি আমাকে নিষিদ্ধ করবেন না, এমন তো কোনো নিশ্চয়তা আছে কি, সেই প্রশ্ন করেছেন। এই ব্যাপারটা শেখ হাসিনা পতনের পরপরই যখন আওয়ামী লীগ নিষিদ্ধ করার দাবিটা উঠছিল এবং এনসিপি তখনও গঠিত হয়নি, যখন হাসনাত আবদুল্লাহর নেতৃত্বে যমুনার সামনে একটা বড় আন্দোলন তৈরি করা হলো, অনেকে বলেন যে সরকারের ইচ্ছাতেই আন্দোলনটা হয়েছে, সেই সময় কিন্তু বিএনপির একাধিক নেতা বলেছেন যে আজকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করছে, কালকে যে বিএনপিকে নিষিদ্ধ করতে চায়
চাইবে না তার গ্যারেন্টিকে। তখন বলা সেই কথাটা এবং তারেক রহমানের আজকে বলা, মানে গত 12ই জানুয়ারি বলা এই কথাটার যে সত্যই বাস্তবতা রয়েছে, বর্তমান নির্বাচনকালীন রাজনৈতিক যে প্রতিপক্ষের কথার যুদ্ধ, সেই কথার যুদ্ধের মাধ্যমে আমরা কিন্তু সেটা টের পাচ্ছি। অনেকে বলছেন যে আওয়ামী লীগের পরে এবার বিএনপিকে মাইনাস করার প্রক্রিয়া মাথায় নিয়ে অনেকেই রাজনীতি করছেন। সেজন্যই তিনি বলেছেন যে অবশ্যই যদি কেউ কোনো ধরনের অপরাধ করেন তার বিচার হবে, কিন্তু দল নিষিদ্ধ করার পক্ষে বিএনপি কিংবা তিনি না। এছাড়া এই প্রতিবেদনে উঠে এসেছে জামাতের প্রসঙ্গ। সেখানে বলা হয়েছে জামাতের লক্ষ্য হলো তাদের সংবিধানে শরিয়া আইন প্রতিষ্ঠা করা, যদিও তারা তাদের উগ্রবাদী বক্তব্যকে সংযত করেছে, নিজেদেরকে ফ্যাসিবাদ বিরোধী হিসেবে পুনঃপ্রকাশ করেছে, সমাজ কল্যাণের উপরে জোর দিয়েছে এবং অন্যান্য দলের সাথে কাজ করার অঙ্গীকার করেছে। অর্থাৎ জামাত একটা কৌশলী আচরণ করছে, সেই প্রসঙ্গে তারা বলছে, টাইম ম্যাগাজিন বলছে যে এমনকি তারা সংখ্যালঘুদের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত একটি নির্বাচনী এলাকায় একজন হিন্দু প্রার্থীকেও মনোনয়ন দিয়েছে। সমালোচকরা যদিও বলছেন যে এই পরিবর্তনগুলো কেবল প্রসাধনী, অর্থাৎ এক ধরনের মুখোশ, সেটা বলার চেষ্টা করা হচ্ছে। তবুও অনেক সাধারণ বাংলাদেশি ধর্মতাত্ত্বিক ধারণা থেকে আসা দুর্নীতিমুক্ততার আবরণে বিক্রি হয়ে গেছে। জানুয়ারির শুরুতে জামাতের নেতা এমনকি প্রকাশ করেছেন যে তিনি একজন সিনিয়র ভারতীয় কূটনীতিকের সাথে গোপন আলোচনা করেছেন। অতীতে অকল্পনীয় একটি অভূতপূর্ব বৈঠক, ভারতের সঙ্গে বৈঠক, এটা কল্পনাই করা যায় না যে ঘটনাটা এবার ঘটেছে। তারেক রহমান এই ব্যাপারে উদ্বিগ্ন নন। মানুষ কেবল এমন একটি গণতন্ত্র ফিরে পেতে চায় যেখানে তারা স্বাধীনভাবে কথা বলতে পারে, যেখানে তারা নিজেদের প্রকাশ করতে পারে। তারেক রহমানের এই বক্তব্য। ভারতের সঙ্গে সম্পর্ক মেরামত করা যেই ক্ষমতায় আসুক না কেন তার অগ্রাধিকার হবে। মানে তারেক রহমান বলছেন যে তারা যদি ক্ষমতায় আসেন তাহলে ভারতের সঙ্গে সম্পর্ক মেরামত করাটা তার অগ্রাধিকার হবে। সেই ক্ষেত্রে বাংলাদেশ প্রায় মানে এশীয় পরাশক্তি দ্বারা বেষ্টিত। সেখানে বলা হচ্ছে প্রায় 2500 কিলোমিটার দীর্ঘ যে সীমান্ত, সেই সীমান্তের কথা বলা হচ্ছে। এবং তারেক রহমান এটাও বলছেন যে আমরা এই সম্পর্ক মেরামত করার চেষ্টা করব, তবে আমরা মাথায় রাখব যে প্রথমে আমাদের স্বার্থ, তারপরে অন্যের স্বার্থ। আর্থসামাজিক সূচকগুলোর উন্নতি না হলে এবং দ্রুত না হলে আওয়ামী লীগকে ভোট থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত বিপরীতমুখী হতে পারে, এমনটা টাইম ম্যাগাজিন উল্লেখ করে বলছে। দেশের বৃহত্তম ও প্রাচীনতম রাজনৈতিক দলকে বাদ দিলে এমন কোনো নির্বাচনকে কখনো সুষ্ঠু অবাধ বলে বিবেচনা করা যায় না, এমন মন্তব্য করেছেন শেখ হাসিনা টাইম ম্যাগাজিনের সঙ্গে। তারেক রহমানের এই সাক্ষাৎকারের শেখ হাসিনা পার্টে এই কথাটা টাইম ম্যাগাজিন উল্লেখ করেছে। আমাদের প্রথম অগ্রাধিকার হবে আইনের শাসন নিশ্চিত করা। তারেক রহমানের বক্তব্য, মানুষ যাতে রাস্তায় নিরাপদে থাকে, ব্যবসা করার জন্য নিরাপত্তা তাদের থাকে এবং সেটা নিশ্চিত করা যায়, সেই লক্ষ্যে বিএনপি কাজ করবে, ক্ষমতায় গেলে সেটা বলেছেন। কিন্তু একই সাথে আইন শৃঙ্খলার অবনতি ঘটেছে, বিশেষ করে নারীদের উপরে নির্যাতন, বিশেষ করে অনলাইনে নির্যাতনের ঘটনা উদ্বেগজনক বৃদ্ধি পেয়েছে। 12 ডিসেম্বর ঢাকায় মুখোশধারীদের হামলায় ওসমান হাদির মৃত্যু, তার মৃত্যুর কারণ, মৃত্যুর পর নয়াদিল্লির সমর্থক বলে অভিযোগ করে একটি জনতা ঢাকার দুটি শীর্ষস্থানীয় সংবাদপত্রের অফিসে আগুন ধরিয়ে দেয়, যার ফলে আগুনের শিখা আরও উপরে উঠে যায়। ধারণা করা হচ্ছে যে জুলাইয়ের বিদ্রোহে তাদের ভূমিকার কারণে জনসাধারণের মধ্যে তীব্র বিদ্বেষের কারণে পুলিশ এবং সামরিক বাহিনী তাদের পুরোপুরি দায়িত্ব পালন করতে অর্থাৎ ক্ষমতা বোধ করে না। এই টাইম ম্যাগাজিন বলছে যে আইনশৃঙ্খলা রক্ষার যে মানে আইনশৃঙ্খলা পরিস্থিতির যে অবনতি, সেই অবনতিটা এতটাই নিচে গেছে যে দেশের শীর্ষস্থানীয় দুটা পত্রিকা পুড়িয়ে দেওয়া হয়েছে, যেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নীরব দর্শকের ভূমিকা পালন করেছে। জুলাই অভ্যুত্থান পরবর্তী সময়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দেশে তারা আত্মবিশ্বাস এখনো ফিরে পায়নি, এরকম অবস্থার মধ্য দিয়ে বাংলাদেশ যাচ্ছে।
তারা বলছে যে অন্তর্বর্তীকালীন সরকার থেকে সকল রাজনৈতিক দলকে বাদ দেওয়া হয়েছিল এবং ইউনূসের কোনো সরকারি অভিজ্ঞতা না থাকায় এই প্রতিষ্ঠান নেতাদের প্রাতিষ্ঠানিক ক্ষমতার অভাব ছিল। নারীরা বিদ্রোহের অগ্রভাগে ছিলেন, কিন্তু অন্তর্বর্তী সরকারে তাদের বেশিরভাগের পাশেই রাখা হয়েছিল, বেশিরভাগই পাশে রাখা হয়েছিল, মানে নারীদের কখনো সামনে আনা হয়নি, পাশে রাখা হয়েছিল। 6টি সংস্কার কমিশনের মধ্যে মাত্র একটির নেতৃত্ব দিয়েছিলেন মহিলা বিষয়ক সংস্কার কমিশন, কিন্তু ইসলামপন্থীদের অশ্লীল প্রতিবাদের শিকার হয়েছিল, যারা যুক্তি দিয়েছিল যে লিঙ্গ সমতার জন্য সুপারিশগুলো শরিয়া আইন লঙ্ঘন করে। এই প্রস্তাবগুলো পরবর্তীতে স্থগিত করা হয়েছিল। এই প্রসঙ্গ টেনেও তারেক রহমানকে প্রশ্ন করা হয়েছে যে এরকম পরিস্থিতিতে বিএনপি কি অবস্থান নেবে, যখন অন্তর্বর্তীকালীন সরকার সংস্কারের কথা বলেও নারীদের ব্যাপারে যথাযথ পদক্ষেপ নিতে পারেনি, তখন বিএনপির অবস্থান কি হবে। জুলাইয়ের পর মানুষ চেয়েছিল ব্যবস্থার পরিবর্তন হোক, বিচার বিভাগ, আমলাতন্ত্র এবং পুলিশ স্বাধীন হোক, কিন্তু সেটা হয়নি। পরবর্তীতে নির্বাচনের পরে যে সরকার নির্বাচিত হবে তার জন্য এটা একটা মারাত্মক প্রভাব ফেলবে, সেই কথাটাও বলা হচ্ছে। ডোনাল্ড ট্রাম্প সম্পর্কে তারেক রহমান বলেছেন, আমেরিকার সঙ্গে সম্পর্কের ব্যাপারে বলেছেন, আমেরিকার সঙ্গে সম্পর্ক আমার অবশ্যই প্রয়োজন। ডোনাল্ড ট্রাম্প তার দেশের স্বার্থ দেখবেন, আমি আমার দেশের স্বার্থ দেখব, কিন্তু আমরা একে অপরকে সাহায্য করতে পারি। আমি নিশ্চিত মিস্টার ট্রাম্প খুবই যুক্তিসঙ্গত মানুষ, অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পের প্রশংসাও করেছেন তারেক রহমান এই সাক্ষাৎকারে। আওয়ামী লীগকে বাদ দেওয়ার সিদ্ধান্ত বিতর্কিত। শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় সম্প্রতি রয়টার্সকে বলেছেন যে দলের অনুগতদের ভোট ব্যাহত করার নির্দেশ দেওয়া হয়েছে, আমরা আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হতে দেব না। তিনি এমনটা বলেছেন, আমাদের বিক্ষোভ আরও শক্তিশালী হতে চলেছে, অবশেষে সম্ভবত সহিংসতা হতে চলেছে। এরকম প্রেক্ষাপট, সহিংসতার প্রেক্ষাপট যদি হয়, সেই ক্ষেত্রে বিএনপি কি করবে, বিএনপির অবস্থান কি হবে, সেটাও তার কাছ থেকে জানতে চাওয়া হয়েছে। 2007-8 সালে বাংলাদেশের সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় তারেক রহমানকে 84টি অভিযোগে 18 মাস কারাদণ্ড দেওয়া হয়েছিল। সেই কথা টাইম ম্যাগাজিন এখানে উল্লেখ করেছে, যার মধ্যে রয়েছে অর্থ পাচার, অর্থ আত্মসাৎ এবং আওয়ামী লীগের একটি কনভয়ের উপরে গ্রেনেড হামলার পরিকল্পনা, অর্থাৎ আওয়ামী লীগের সমাবেশে 2004 সালের 21শে আগস্ট যে গ্রেনেড হামলা, সেটার কথাও বলছে তারা। কারাগারে তিনি নির্যাতনের শিকার হয়েছিলেন, যার ফলে মেরুদণ্ডের সমস্যা দেখা দিয়েছিল, যা আজও তাকে কষ্ট দেয়, এবং যুক্তরাজ্যে তার যাত্রা মূলত চিকিৎসার জন্য ছিল। তিনি যে যুক্তরাজ্যে চলে গিয়েছিলেন সেটা চিকিৎসার উদ্দেশ্যে গিয়েছিলেন। তারেক রহমান জানিয়েছেন, যদি শীতকালে খুব ঠান্ডা হয় তাহলে আমার পিঠে ব্যথা হয়, এমনটা তিনি জানিয়েছেন। অর্থাৎ এখনও সেই মেরুদণ্ডের ব্যথাটা তিনি অনুভব করেন। শীতকালে অনেক বেশি শীত হলে তার ব্যথা তার তীব্র হয়, কিন্তু আমি এটিকে জনগণের প্রতি আমার দায়িত্বের স্মারক হিসেবে দেখছি। ভবিষ্যতে অন্যরা যাতে এ ধরনের কষ্ট না পায় সেই ব্যাপারে আমি খেয়াল রাখব। অর্থাৎ তিনি যে নির্যাতনের শিকার হয়েছেন, ভবিষ্যতে যেন কেউ সেটা না হয় সেই ব্যাপারে বিএনপি সচেষ্ট থাকবে। এখানে তারেক রহমানের একটু সমালোচনা করেছে টাইম ম্যাগাজিন। বাস্তবতা, মানে যে বাস্তবতা বাংলাদেশে একসময় বিরাজ করছিল, সেই বাস্তবতা তুলে ধরে বলার চেষ্টা করেছে যে অনেক বাংলাদেশের কাছে তারেক রহমান এখনও খাম্বা তারেক বলে পরিচিত, কারণ তিনি একটি দুর্নীতি কেলেঙ্কারির কথা, হাজার হাজার বিদ্যুতের খুঁটি বা খাম্বা তার সহযোগীর কাছ থেকে চড়া দামে কেনা হয়েছিল বলে খবর রটেছিল, এবং তখন বিভিন্ন গ্রিডের সাথে সংযুক্ত করা হয়নি, কিন্তু খাম্বার ব্যবসাটা করা হয়েছিল। এই ব্যাপারটা তার কাছে উত্থাপন করা হলে তারেক রহমান দৃঢ়ভাবে কোনো অন্যায়ের ব্যাপারে স্বীকার করেননি। তিনি বলেছেন যে এগুলো সবই মিথ্যা কথা। তখন বিভিন্নভাবে সংবাদপত্রকে প্রভাবিত করে আমার নামে মিথ্যা খবর ছাপানো হয়েছিল। তিনি বলছেন যে আমি যে পরিকল্পনা করেছি, আমার যে প্ল্যান, তার যদি 30 ভাগও বাস্তবায়ন করা সম্ভব হয়, আমি যদি প্রথম টার্মে 30 ভাগও বাস্তবায়ন করতে পারি, তাহলে মানুষ আমাকে আবারও সমর্থন করবে। এই তারেক রহমান সম্পর্কে তারা বলছে, রহমান
রহমানকে মৃদুভাষী ও অন্তর্মুখী দেখায়, বিচারের মুখোমুখি হওয়ার চেয়ে শুনতেই বেশি পছন্দ করেন। লন্ডনে তার প্রিয় বিনোদন ছিল রিসমন্ড পার্কে ঘুরে বেড়ানো, চিন্তায় ডুবে থাকা অথবা ইতিহাসের বই পড়া। তার প্রিয় সিনেমা এয়ারফোর্স ওয়ান, আমি সম্ভবত এটি 8 বার দেখেছি। তারেক রহমান এই ছবিটা সম্পর্কে বলেছেন। তারেক রহমান বলেছেন যে 12,000 মাইল খাল খনন করতে চায় তার দল, 5 কোটি গাছ লাগাতে চায়, ধোঁয়াশায় রাজধানী ঢাকাকে শ্বাস নিতে সাহায্য করার জন্য 50টি নতুন সবুজ স্থান তৈরি করতে চায়। এই পরিকল্পনার কথা তারেক রহমান বলেছেন। 2001 থেকে 2006 পর্যন্ত বিএনপি ক্ষমতায় থাকাকালীন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল পরপর চারবার বাংলাদেশকে দুর্নীতিতে বিশ্বে চ্যাম্পিয়ন স্থান দিয়েছিল। সংস্কারবাদীরা আশঙ্কা করছেন যে হাসিনাকে ক্ষমতাচ্যুত করার জন্য 1400 জন পর্যন্ত বিক্ষোভকারী রক্তপাতের ফলে আরেকটি স্বার্থপর বংশধরের জন্ম হতে পারে। অর্থাৎ 2001 থেকে 6 পর্যন্ত যে সমালোচনা বিএনপির শাসনামলকে কেন্দ্র করে ছিল সেটা আবার ফিরে আসতে পারে, এরকম সমালোচনা সমাজে যে বিদ্যমান সেই ব্যাপারে তারেক রহমানের কাছে জানতে চাওয়া হয়েছিল। সকল দুর্নীতির কথা তারেক রহমান অস্বীকার করেছেন এবং বলেছেন যে পত্রিকা বায়াসড হয়ে আমাদের নামে মিথ্যা খবর প্রকাশ করেছে, কোনো দুর্নীতির কাজ বিএনপি সরকার করেনি। এই জায়গায় এসে যেটা বলছে সেটা হচ্ছে যে তার প্রধান পরিচয় পরিবারতন্ত্র। জিয়া স্বাধীনতার নায়ক জিয়াউর রহমানের পুত্র হিসেবে 60 বছর বয়সী এই ব্যক্তি একটি সামন্ততান্ত্রিক দ্বৈততন্ত্রের বিপরীত শাখার প্রতিনিধিত্ব করেন, যা প্রতিষ্ঠার পর থেকেই বাংলাদেশের রাজনীতিতে আধিপত্য বিস্তার করছে। অর্থাৎ বাংলাদেশের রাজনীতিতে যে উত্তরাধিকার প্রজন্ম আছে, যেটা বিএনপিতে প্রতিষ্ঠিত এবং আওয়ামী লীগেও প্রতিষ্ঠিত, সেই কথাটা বলা হচ্ছে, যেটা তারেক রহমান অস্বীকার করেছেন। অস্বীকার করে তিনি বলেছেন যে জনগণের ভালোবাসায় আমি এসেছি, এটা মানে 18 কোটি মানুষের ভালোবাসায় আমার এখানে আগমন, এটা জিয়াউর রহমানের পুত্র কিংবা খালেদা জিয়ার পুত্র হিসেবে আমার আগমন নয়। এই কথাগুলো বলছেন এবং তিনি তারেক রহমান বলেছেন তিনি অসুস্থ বোধ করছেন, খুব একটা স্বস্তি বোধ করছেন না। 12ই জানুয়ারি যখন এই সাক্ষাৎকারটা তিনি দেন, তার মানে তিনি প্রচণ্ড ক্লান্ত। 25 ডিসেম্বর দীর্ঘ বিমান যাত্রা করে এসে তারপরে রাতভর রাস্তায় থাকার, সমাবেশে উপস্থিত হওয়া, তারপরে হাসপাতালে যাওয়া, কয়েকদিনের মধ্যেই মাত্র 5 দিনের ব্যবধানে তার মায়ের মৃত্যুর পরবর্তী সময়ে আবার ভোটের আয়োজন শুরু, সব মিলিয়ে একটা মানে ব্যস্ত এবং ক্লান্তিকর সময় তার অতিবাহিত হচ্ছে। সেই সময়ে তবুও তিনি জনগণের জন্য কাজ করতে চান, এই কথা টাইম ম্যাগাজিনে বলেছেন। টাইম ম্যাগাজিন মূলত সাক্ষাৎকার বেসড এটা না, যে একটা প্রশ্ন করা হলো উত্তরে তারেক রহমান কি বললেন, এভাবে প্রশ্নোত্তর পর্বে সাজানো কোনো সাক্ষাৎকার প্রকাশ করেনি। একটা বিশাল প্রতিবেদন প্রকাশ করেছে, যেখানে তারেক রহমানের প্রসঙ্গ উঠে এসেছে, শেখ হাসিনার প্রসঙ্গ এসেছে, সজীব ওয়াজেদ জয়ের প্রসঙ্গ এসেছে, ডক্টর ইউনূসের বর্তমান শাসন কাঠামোর ব্যাপার রয়েছে, জুলাই আন্দোলনের প্রেক্ষিত এবং তার প্রত্যাশা বর্তমানে পূরণ হয়েছে কিনা সেই প্রসঙ্গ এসেছে, বিএনপি জামাতের যে ক্ল্যাশ সেটা এসেছে, হাসনাত আবদুল্লাহর মতো নেতাদের কাছে জানতে চাওয়া হয়েছে তারেক রহমানের ব্যাপারে। হাসনাত আবদুল্লাহ অবশ্য তারেক রহমান সম্পর্কে পজিটিভ কথা বলেছেন। সব মিলিয়ে টাইম ম্যাগাজিনের এই যে প্রতিবেদন, এই প্রতিবেদন বিএনপির জন্য একটা মাইল ফলক হতেই পারত। কিন্তু টাইম ম্যাগাজিন যে ছবিটা, আবার আপনারা ছবিটা একটু দেখে নিন, যে ছবিটা তারা প্রকাশ করেছে, এই ছবিতে তারেক রহমানকে চিন্তামগ্ন মনে হচ্ছে এবং গভীর চিন্তায় মগ্ন তিনি। এক ধরনের মানে কি বলবো, উদাসী মন নিয়ে বসে আছেন। এই ছবির বর্ণনাতে যদি আপনি যান, তাহলে আপনি নিউজটাকে অন্যভাবেও বর্ণনা করতে পারেন, যে তিনি কোনো না কোনো বিষয় নিয়ে দুশ্চিন্তা করছেন। সেটা বাংলাদেশের রাজনীতি, পরবর্তী নির্বাচনের ফলাফল, নানা কিছু নিয়েই হতে পারে তিনি দুশ্চিন্তায় আছেন। অথবা অন্তত মানে 50টা ছবি তুলেছে টাইম ম্যাগাজিন, সেই 50টা ছবি তোলার মাঝখান থেকে এই ছবিটা তারা বাছাই করেছে কেন? টাইম ম্যাগাজিনও কি মনে করছে কিনা
যে বিএনপির মধ্যে এখন চিন্তার ভাঁজ রয়েছে আগামী নির্বাচনকে কেন্দ্র করে, সেটাও একটা বড় প্রশ্ন। প্রশ্নটা কোত্থেকে আসলো? প্রশ্নটা আসলো গোলাম মাওলা রনির একটা ফেসবুক পোস্ট থেকে। গোলাম মাওলা রনি টাইম ম্যাগাজিনে এই সাক্ষাৎকার ভিত্তিক প্রতিবেদন প্রকাশ হওয়ার পরে ফেসবুকে একটা পোস্ট দিয়েছেন। তার পোস্টটা দেখে নিন। তিনি পোস্টে বলছেন, বিশ্বখ্যাত টাইম ম্যাগাজিনে তারেক রহমানের ছবির অভিব্যক্তি দেখে কি তার ভবিষ্যৎ আন্দাজ করতে পারছেন? পত্রিকাটি জনাব তারেক রহমানকে রাজপুত্র বলে সম্বোধন করেছে। এটা কি প্রশংসা নাকি টিটকারি? এই সাক্ষাৎকার কি আমেরিকার গ্রিন সিগন্যাল নাকি রেড সিগন্যাল? অবস্থা দৃষ্টে মনে হচ্ছে রাজনীতির সাসপেন্স জমে ক্ষীর হয়ে যাচ্ছে। অর্থাৎ এই তারেক রহমানের এই ছবি নিয়ে একটা তির্যক মন্তব্য করে কিছু প্রশ্ন ছুড়ে দিয়েছেন গোলাম মাওলা রনি। প্রশ্নগুলো অমূলক হয়তো নয়, কারণ এই ছবিটা অনেক কিছু মিন করতেই পারে। সেখানে একটা বড় প্রশ্ন আসতে পারে আগামী নির্বাচন নিয়ে, নির্বাচনের ফলাফল নিয়ে বিএনপি কি সত্যিই চিন্তিত? দর্শক, আপনার কি মনে হয়? ডক্টর ইউনূসের চলে যাবার সময় হয়ে এসেছে, কিন্তু চলে যাবার আগে তিনি বাংলাদেশের এত বেশি সর্বনাশ করে যাচ্ছেন যে তিনি চলে যাবার পরে যে নতুন সরকারটা আসবে তারা কিন্তু খুব বেকায়দায় থাকবে। মানে বাংলাদেশকে নিয়ে তিনি বিভিন্ন রকমের ষড়যন্ত্র করে একটা লেজে গবরে অবস্থা করে রেখে চলে যাচ্ছেন। এই দেশের 12টা যে তিনি বাজিয়ে গেলেন সেটা নিয়ে আজকে আমি কথা বলবো। তিনি অনেক আসপেক্টে দেশের 12টা বাজিয়েছেন। এই যে একজন শিল্পপতি সেদিন বলছিলেন যে দেশের 14 লক্ষ লোক চাকরি হারিয়েছে গত 17 মাসে, এবং জিডিপি নাকি কমে 4-এর নিচে চলে আসবে। তো এরকম অসংখ্য অর্থনৈতিক সূচক। এক সময় বাংলাদেশে শেখ হাসিনা সরকার 1 কোটি পরিবারকে ফ্যামিলি কার্ড দিয়েছে, সেটার থেকে এখন কমে 57 লাখে নেমেছে, বাকিতে 43 লাখ নাই। তো এরকম অনেক জায়গায় অবনতি হয়েছে। তো আজকে আমি 4টা স্পেসিফিক বিষয় নিয়ে কথা বলবো। প্রথমে কথা বলবো একটু মীরের সরাই নিয়ে। মীরের সরাই হলো চট্টগ্রামের একটা খুব গুরুত্বপূর্ণ উপজেলা। এটি চট্টগ্রামের উত্তর দিকে অবস্থিত, চট্টগ্রাম বন্দর থেকেও এটা উত্তর দিকে অবস্থিত। এটার একদিকে ফেনী জেলা, আর একদিকে রয়েছে পাহাড়ি অঞ্চল, এবং এর খুব কাছেই কিন্তু ভারত। এই যে ভারতের ত্রিপুরা এখান থেকে 60 বা 70 কিলোমিটার দূরে আনুমানিক, আবার মিজোরাম 120 থেকে 140 কিলোমিটার দূরে। যদিও সড়ক পথে এই মিরেশ্বরাইয়ের সাথে ত্রিপুরার কোনো যোগাযোগ নেই, ওই অঞ্চলটা পাহাড়ি এলাকা, বাট ইটস ভেরি ক্লোজ। তো এইটা আবার ইট কানেক্টস মানে কক্সবাজার, চট্টগ্রাম এবং যে পার্বত্য চট্টগ্রামের জেলাগুলো আছে এগুলোর চিকেন নেক বলা হয় এই মিরেশ্বরাইকে। এবং এই মিরেশ্বরাইয়ের কাছে কিন্তু সেই পেকুয়া বাজার, আপনারা যারা আমার শো নিয়মিত দেখেন, আমি মাঝে মধ্যে এই কক্সবাজারের পেকুয়া উপজেলার পেকুয়া বাজারের কথা বলি, যে বাজারটা খুবই গুরুত্বপূর্ণ এবং যেখানে আরাকান আর্মি, বিদেশি সেনাবাহিনীর অনেক বিচরণের কথা আমি বলেছি। তো সেই দিক দিয়ে এই মিরেশ্বরাই উপজেলাটা খুব গুরুত্বপূর্ণ এবং বাংলাদেশ ভারতের জন্য একটা স্পর্শকাতর এলাকা। এইখানে শেখ হাসিনার সরকার একটা ইন্ডিয়ান ইকোনমিক জোন স্থাপন করবার জন্য চুক্তি করেছিল, এবং এই জোনে অর্থায়ন করবে জাপান সরকার এবং এটি ম্যানেজ করবে ভারতের আদানি শিল্প গ্রুপ। এবং এখানে যেসব পণ্য উৎপাদিত হবে তাদের একটা বড় অংশ ভারতের যে নর্থ ইস্ট 7 সিস্টার স্টেটস আছে সেসব জায়গায় এক্সপোর্ট করা হবে। তো এটা একটা, এই জায়গাটা প্রায় 900 একর জায়গা, একটা বিশাল জায়গা। তো সেই চুক্তিটা এই ডক্টর ইউনূস এসে বাতিল করেছে, এবং বাতিল করে তারা গত পরশুদিন এই 26শে জানুয়ারি সোমবার তারা একটা সিদ্ধান্ত নিয়েছে, বেজা বাংলাদেশ ইকোনমিক জোন অথরিটি BEGA, এই BEGA এর একটা সভায়, গভর্নিং বডির সভায়, যেটা সভাপতিত্ব করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। এবং আপনারা জানেন যে বেজার নির্বাহী চেয়ারম্যান হলো এই প্যারাসুট জাম্পার আশিক চৌধুরী, যে বাংলাদেশে প্রচুর বিনিয়োগ আনবে বলে গত 17 মাসে বাংলাদেশ থেকে বিদেশি বিনিয়োগ কমেছে শতকরা 61%, মানে 61% বিনিয়োগ নাই হয়ে গেছে। তো এখন সে বোঝাচ্ছে যে পৃথিবীতে বড় বড় সমরাস্ত্র, যুদ্ধ বিমান, এর বাইরেও নাকি প্রতিরক্ষার অনেক ছোট ছোট জিনিস দরকার, যেমন গুলির নাকি অনেক অভাব,
স্বল্প মাত্রার মিসাইল, ট্যাঙ্কের অ্যাক্সেসরি, এগুলো নাকি অভাব। সো এইগুলো বাংলাদেশে তৈরি করতে হবে। সুতরাং মিরেরসরাইয়ে ভারতীয় ইকোনমিক জোনটা বাতিল করে তারা সেখানে এখন করছে ডিফেন্স ইন্ডাস্ট্রিয়াল জোন বা প্রতিরক্ষা পার্ক। এখানে এখন এই জায়গাটা তারা বিদেশিদের কাছে দিয়ে দেবে। অলরেডি আমেরিকার কাছে তারা বলেছে যে তোমরা মিরেরসরাইটা নাও, এবং এখানে তারা এই এই সামরিক অস্ত্র উৎপাদনের কারখানা করবে। এখন দেখেন, ভারতের এত কাছের একটা জায়গায় আমেরিকার হাতে তুলে দিচ্ছে। এর আগে লালমনিরহাটের যে বিমানবন্দর, সেখানে অলরেডি চায়নার কিন্তু অনেক ইনভলভমেন্ট এসেছে, যেটা খুব কাছে ভারতের শিলিগুড়ি বা ভারতের চিকেন নেকের খুব কাছে। অর্থাৎ এই যে ভারতের এবং বাংলাদেশের যে সীমান্ত এলাকা, সেখানে বিদেশি শক্তিকে এনে এই ডক্টর ইউনূস বিভিন্ন জায়গায় প্লেস করতেছে। তো স্বভাবতই এটা নিয়ে ভারতের মধ্যে একটা রিয়াকশন হয়েছে। বাংলাদেশেরও অনেকে বিষয়টা ভালোভাবে দেখেনি, যে এইখানে মানে অনেকটা পায়ে পা দিয়ে ঝগড়া করার মতো ভারতের সাথে ডক্টর ইউনূস দায়িত্ব নেওয়ার আগের থেকে তার মধ্যে আমরা যেটা দেখছি সেটা কিন্তু এই মিরেরসরাই নিয়ে দেখলাম। আরো কিছু ঘটনা ঘটেছে, যেমন গতকাল 27শে জানুয়ারি ছিল মঙ্গলবার, চীনের সাথে এই G2G চুক্তির আওতায় আমাদের বিমান বাহিনী এবং চায়না ইলেকট্রনিক্স টেকনোলজি গ্রুপ কর্পোরেশন ইন্টারন্যাশনাল CETC এদের মধ্যে একটা চুক্তি হয়েছে যে বাংলাদেশে ড্রোন উৎপাদন করা হবে এবং অ্যাসেম্বল করা হবে এবং এর মধ্যে প্রযুক্তি হস্তান্তরও করা হবে। তো এই যে কদিন আগে গত 23 তারিখে বাংলাদেশের মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন, সে কিন্তু ডক্টর খলিল, আমাদের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের সাথে দেখা করেছে এবং চীনের সাথে এই দহরম মহরম নিয়ে তাদের আপত্তি জানিয়েছে। এবং তখন আমরা শুনেছিলাম যে চীনের সাথে যে 6টা MOU স্বাক্ষরিত হয়েছে সবগুলো বাতিল করা হবে, এই ড্রোন কারখানাটাও স্থগিত করা হবে বা বন্ধ করা হবে, এরকম আমরা শুনেছিলাম। তো 23 তারিখে গতকাল 27 তারিখেই দেখলাম যে চায়নার ওই কোম্পানির সাথে বিমান বাহিনী চুক্তি স্বাক্ষর করেছে। তো এটা নিয়ে কিন্তু আমেরিকার মধ্যে হিউজ রিপারকেশন হয়েছে এবং আমাদের যে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান, যিনি আমেরিকার খুব ঘনিষ্ঠ বলে আমরা সবাই জানি, হ্যাঁ, তিনি খুবই হতাশা প্রকাশ করেছেন এবং তিনি এত দুঃখ পেয়েছেন যে তিনি বলেন যে আমি তো চলে গিয়েছিলাম, ডক্টর ইউনূস আমাকে যেতে দেয়নি এবং আমাকে রেখে তিনি আর কত অপমান করবেন। তো যে আমেরিকার সমর্থনে অবৈধভাবে ক্ষমতা দখল করলো, সেই ইউনূস আবার আমেরিকাকে চটিয়ে চায়নার সাথে এই ড্রোন তৈরির চুক্তি স্বাক্ষর করলো। তো এটাও ভবিষ্যতের সরকারের জন্য কিন্তু একটা খুব জটিলতা তৈরি করতে পারে, কারণ পরবর্তীতে যে সরকার আসবে তারা আমেরিকার চোখ রাঙানি উপেক্ষা করে এই চুক্তি চালিয়ে যাবে কি না, এটা নিয়ে একটা যাই হোক তাদের একটা পেইন হবে। এর মধ্যে আরেকটা হলো যে আপনারা জানেন যে আদানি গ্রুপের ভারতের বিদ্যুৎ কেন্দ্র থেকে বাংলাদেশ 500 মেগাওয়াট বিদ্যুৎ কেনে, কিন্তু এই শীতে আদানি কিন্তু পুরো 500 মেগাওয়াট সাপ্লাই করতে পারতেছে না। তো ন্যাচারালি আদানির পক্ষে যুক্তি হলো যে আমাদের এখন অনেক মেইনটেনেন্স চলতেছে, সো আমরা পুরোটা সাপ্লাই করতে পারছি না, আর আমাদের প্রচুর বকেয়া বিল হয়েছে, আপনারা বকেয়া পরিশোধ করুন। ডক্টর ইউনূস কিন্তু রেগুলার ইউনূসের প্রশাসন থেকে চিঠি লেখা হয় আদানিকে যেন যতদূর সম্ভব বিদ্যুৎ সরবরাহ করে, এবং যেহেতু 500 মেগাওয়াট পুরোটা সাপ্লাই করতে পারছে না, আপনার খোঁজ নিয়ে দেখবেন যে এই শীতকালে ঢাকায় কিন্তু প্রতিদিন প্রায় 2 ঘন্টার মতো লোডশেডিং হচ্ছে। এটার অন্যতম কারণ হলো আদানি পুরো বিদ্যুৎটা দিতে পারছে। আবার এই ডক্টর ইউনূস একটা সুপারিশমালা রেখে গেছে পরবর্তী সরকারের জন্য, যে আদানির সাথে বাংলাদেশ সরকারের যে চুক্তি তা অনেক ত্রুটিপূর্ণ এবং এই চুক্তিটা যেন বাতিল করা হয়। ডক্টর ইউনূস কিন্তু নিজে 17 মাসে এটা বাতিল করেনি, কিন্তু পরবর্তী সরকারের বিদ্যুৎ একটা ক্রাইসিস যেন তৈরি হয়, যেন পরবর্তী সরকারের কাছে সে রিকমেন্ডেশন রেখে গেছে। তো এটা আদানি গ্রুপ জানে, তারা বলেছে যে তোমরা যদি চুক্তি বাতিল করতে চাও তাহলে আমাদের দ্রুত জানাও, কারণ আমরা সেক্ষেত্রে এই বিদ্যুৎ ভারতের ন্যাশনাল গ্রিডে দিয়ে দিব। ভারতের কিন্তু এই বিদ্যুৎটা এমন না যে আদানি গ্রুপের কাছ থেকে আমরা বিদ্যুৎ না নিলে তারা একেবারে পানিতে পড়ে যাবে, কারণ এই বিদ্যুৎ কিন্তু ভারতের প্রয়োজন। আরেকটা বিষয় হলো যে এই যে চট্টগ্রামের সবচেয়ে বড় কন্টেইনার টার্মিনাল NCT নিউ মেরিন
কন্টেনার টার্মিনাল, এইটা এই যে ইউনাইটেড আরব এমিরেটস এর ডিপি ওয়ার্ল্ডের হাতে তুলে দিচ্ছে এর ম্যানেজমেন্টটা। এটা নিয়ে কিন্তু রিট করা হয়েছিল এবং রিট করার ফলে আমাদের উচ্চ আদালত একটা দ্বিধাবিভক্ত রায় দিয়েছিল, যার ফলে এটা এখনো নিষ্পত্তি হয়নি। তো এই অবস্থায় ডক্টর ইউনূসের প্রশাসন দ্রুততম সময়ের মধ্যে এই চুক্তিটা করে ফেলবে এবং আগামী 1 ফেব্রুয়ারি এই ডিপি ওয়ার্ল্ডের সাথে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চুক্তি স্বাক্ষরিত হবে এবং এই চুক্তি স্বাক্ষরিত হওয়ার আগের যে স্টেপগুলো সেটা অত্যন্ত গোপনীয়তার সাথে এবং দ্রুততম সময়ের সাথে এটা সম্পন্ন করা হচ্ছে। এটা নিয়ে কিন্তু সারা দেশে অলরেডি একটা ক্ষোভ দানা বাঁধছে। আমাদের বন্দরের শ্রমিক কর্তৃপক্ষ বা বন্দরের যেসব স্টেক হোল্ডার আছে, আমাদের বিভিন্ন রাজনৈতিক দল, সবাই এই চুক্তিটার বিরুদ্ধে। কিন্তু ডক্টর ইউনূস এবং নৌ পরিবহন মন্ত্রণালয় বন্দর কর্তৃপক্ষকে দিয়ে এই চুক্তিটা খুব দ্রুততার সাথে সম্পন্ন করছে। ধারণা করা হচ্ছে যে এই চুক্তি সম্পন্নের সাথে প্রচুর নগদ অর্থের লেনদেন জড়িত। যদি নিজেদের কোনো স্বার্থ না থাকে তাহলে কেন তারা এই বিষয়টা পরবর্তী নির্বাচিত সরকারের জন্য না রেখে তাড়াহুড়া করে আদালতের অবমাননা করে এই বিষয়টি করছে, সেটা নিয়ে কিন্তু কথা হচ্ছে। কারণ যেহেতু আদালতে বিষয়টা বিচারাধীন এবং কোনো ফাইনাল ডিসিশন আসেনি, এই অবস্থায় একটা ফরেন কোম্পানির কাছে এইভাবে আমাদের কন্টেইনার টার্মিনাল দেওয়াটা অপরাধ, আইনি অপরাধ। কিন্তু ডক্টর ইউনূস তো এগুলো মানছে না। সো এই যে 4টা উদাহরণ দিলাম, বাংলাদেশের জন্য কিন্তু 4টা বড় বড় ক্রাইসিস তৈরি করে রেখে গেল ডক্টর ইউনূস, যার কিভাবে হ্যান্ডেল করবে পরবর্তী সরকার আমি জানি না, বাট দ্যাট উইল বি এ হিউজ প্রবলেম ফর দ্য নেক্সট গভর্নমেন্ট। প্রিয় বন্ধুরা, আজ এ পর্যন্তই।